লাইপেজ এনজাইম, আশা করি তোমরা এনজাইমটার সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের থেকেই পরিচিত এবং এইখানে যে ইনফরমেশনগুলো আছে তোমাদের জন্য খুব বেশি সহজ হওয়ার কথা, কেননা প্রত্যেকটা জিনিসের সাথে একটা রিলেশন। লাইপেজ এবং লিপিড দুইটারই শব্দের মধ্যে অনেক বেশি মিল। সো লাইপেজ কার উপর কাজ করে? লিপিডের উপরে। এবং লিপিডের উপর কাজ করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? লাইপোলাইসিস। তাহলে দেখো তিনটা ক্ষেত্রে আসলে শব্দটা খুবই মিল এবং তোমাদের জন্য মনে রাখা টাফ না। লিপিড কি দ্বারা তৈরি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। সো এই যে লাইপেজ আছে সেটা লাইপোলাইসিস প্রক্রিয়ায় লিপিডকে আদ্র বিশ্লেষণ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এরপরে দেখো লাইপেজের ব্যবহারটা একবার একটু রিডিং দিতে পারো। ব্যবহারিক জীবনে এনজাইমের গুরুত্ব বা প্রয়োগ। এখন দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখানে খেয়াল রাখবা যে তোমরা যদি শুধুমাত্র ভিতরের ইনফরমেশনগুলো মুখস্থ না রাখো, এই মিস্টেকটা সবাই করে। তোমরা অবশ্যই হেডিংগুলোর দিকে গুরুত্ব রাখবা যেন তোমরা বুঝতে পারো যে এটা এনজাইমের একটা গুরুত্ব। যদি অপশনে থাকে যে কোনটা এনজাইমের গুরুত্ব নয়, সো তোমরা যেন আইডেন্টিফাই করতে পারো। প্রথমেই দেখো আছে ফলের রস তৈরি। এখন ফলের রস তৈরি আমরা তো এটা বুঝে গেলাম যেটা এনজাইমের একটা কাজ। এর বাইরে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ফলের যে ঘোলাটে অবস্থা সেটা কাটানোর জন্য একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে পেকটিন। দেখো কেটে যাওয়ার জন্য কেটে পেকটিন। সো না, শব্দ দুটার ভিতরে একটু মিল আছে, তোমরা মনে রাখতে পারো, খুব ভালো টেকনিক হয়তো বা না। এরপর দেখো পনির তৈরি। পনির তৈরিতে রেনিন এনজাইম ভূমিকা পালন করতেছে। এখন দেখো পনিরের যে লাস্ট বর্ণ সেটা হচ্ছে র এবং রেনিনের স্টার্টিং লেটার হচ্ছে তোমার র। সো আমি এই দুইটাকে একসাথ করে মনে রাখার চেষ্টা করতাম। এই যে আমাদের শব্দ লিখে রাখছি পনিরেনিন, মানে এই শব্দটা দ্বারা আসলে আমি মনে রাখার চেষ্টা করতাম পনিরেনিন। সো পনির বানাইতে কাজ করে কে? রেনিন এনজাইম। এরপরে দেখো আছে কাপড়ের দাগ মোচন। কাপড়ের দাগ মোচনের ক্ষেত্রে অ্যামাইলেজ এবং লাইপেজ এনজাইম ভূমিকা পালন করতেছে। বাট এই ইনফরমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো না, তোমরা চাইলে এটাকে কিছুটা শিথিলতার সাথে মুখস্থ রাখতে পারো। এইখানে 4 নম্বর পয়েন্টে দেখো চামড়ার লোম মুক্তকরণে মূলত প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা হচ্ছে। ক্ষত নিরাময়ে এবং হজম সংশোধনেও কিন্তু এনজাইমের ব্যবহার আছে, কিন্তু এইখানে এনজাইমগুলো মনে রাখার প্রয়োজন নেই এবং ক্ষত নিরাময়ের ক্ষেত্রে কিন্তু কোনো এনজাইমের নামও নেই। প্রাণ রাসায়নিক বিশ্লেষণ। প্রাণ রাসায়নিক বিশ্লেষণের যে উদাহরণ আছে সেটা কিন্তু যে কোনো একজন সাধারণ মানুষ যে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে তার জন্য কিন্তু মনে রাখা মানে কোনো একটা বড় বিষয় হওয়ার কথা না। ইউরিয়া উপর কাজ করে, মানে শনাক্তকরণে কাজ করে ইউরিয়েস। ইউরিক অ্যাসিডের শনাক্তকরণে কাজ করে ইউরিকেজ এনজাইম। সো এটা আসলে আশা করি তোমাদের মনে রাখা তোমাদের জন্য টাফ না। ইউরিয়া থেকে জাস্ট ইউরিয়েজ, ইউরিক থেকে ইউরিকেজ। এরপর দেখো চোখের ছানির অস্ত্রোপচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ডাক্তার? ডাক্তার জোসেফ স্পিনা, অর্থাৎ বিজ্ঞানীও বলতে পারো। এবং তিনি কোন এনজাইমটা ব্যবহার করেন? ট্রিপসিন এনজাইম। এখানে দেখো ট্রিপসিন এনজাইম ব্যবহার করেন এবং কত প্রশস্তের একটা ছিদ্র করেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। 0.025 সেন্টিমিটার। তোমাদের জন্য প্রবলেম হবে কোথায়? এইখানে হয়তো বা 0.025 জায়গা 0.25 দিয়ে দিল, সেন্টিমিটারের জায়গায় মিলিমিটার দিয়ে দিল অপশনে, বা মিটার দিয়ে দিল। সো তোমরা অবশ্যই এটা গুরুত্বের সাথে খেয়াল রাখবা। চিকিৎসা এনজাইমের ব্যবহার। চিকিৎসা কিন্তু অনেক ধরনের এনজাইম, মানে অনেক ধরনের চিকিৎসা আসলে এনজাইমের ব্যবহার হয়। উচ্চ রক্তচাপ, এরকম বেশ কিছু কথা আছে, তোমরা একবার জাস্ট একটু রিডিং দিয়ে দেখতে পারো, বাট তেমন একটা ইম্পর্টেন্ট না। তোমরা তোমাদের বইয়ের একদম উপরের অংশে আশা করি দেখতে পাচ্ছ যে আইসক্রিম ও ক্যান্ডি তৈরিতেও এনজাইমের ভূমিকা আছে। এখন তোমরা আশা করি জানো যে আইসক্রিম একটা দুগ্ধ জাতীয় পদার্থ এবং দুগ্ধের সাথে কিন্তু ল্যাকটোজ বা ল্যাকটেজ শব্দটার খুবই গভীর রিলেশন। সো এইখানে মোলায়েম আইসক্রিম তৈরিতে কোন এনজাইমের ভূমিকা থাকবে? ল্যাকটেজ এনজাইম। এবং ক্যান্ডি তৈরিতে ইনভার্টেজ এনজাইম ভূমিকা পালন করতেছে। এরপর দেখো জমাট রক্ত গলানো বা মস্তিষ্কের যে ধমনীর যে যদি রক্ত জমাট বেঁধে যায় সেটাকে গলাতে ইউরোবাইলেজ এনজাইম ব্যবহৃত হয় এবং এই ইনফরমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, চাইলে তোমরা স্টার মার্কও দিয়ে রাখতে পারো। এরপর দেখো ফটোগ্রাফি শিল্পে ফটোশিল্পের যে জিলাটিন আছে সেটা পরিষ্কার করার জন্য প্রোটিয়েজ ধরনের বা প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করা হয়। কাগজ শিল্পে দেখো বেশ কয়েকটা এনজাইমের কথা বলা আছে। তোমরা এই ইনফরমেশনটা ঐচ্ছিক হিসাবে রাখবা, অর্থাৎ যখন তোমাদের এই অধ্যায়ের সব ইনফরমেশন সুন্দরভাবে মুখস্থ করা হয়ে গেছে
তারপরে এই ইনফরমেশনগুলো মুখস্থ করার চেষ্টা করবা, কেননা এই ইনফরমেশন থেকে খুব বেশি আসলে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে না। এরপর দেখো আছে রাবার শিল্পে যে উদাহরণটা আছে ইম্পর্টেন্ট, বাট আমরা পড়ে আসছি যে ক্যাটালাইজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি ও অক্সিজেনে পরিণত করে। এরপর দেখো আছে পরিবেশ সংরক্ষণে ও জীব প্রযুক্তিতেও কিন্তু আসলে এনজাইমের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখো জীব প্রযুক্তির ক্ষেত্রে তোমরা আশা করি জানো, নিচেই একদমই আছে, তোমরা একটু আলাদাভাবে খেয়াল রাখতে পারো যে লাইগেজ এনজাইম কি করে, কোনো কিছু জোড়া লাগানো, লাইগেজ লাগানোর কাজ করতেছে। এবং যদি পলিমারেজ এনজাইমের কথা বলা হয় সেটা মূলত ডিএনএর একটা সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা পালন করতেছে। অনেকটা বলতে পারো পলিমার, অর্থাৎ পলিমার মানে কি অনেকগুলো এক জায়গায় করা বা সংখ্যা বৃদ্ধি করা। সো সেই ঘটনাটাই আসলে এখানে হচ্ছে। এনজাইমের গুরুত্বের সর্বশেষ পয়েন্ট আছে যে ডিটারজেন্ট বা পরিষ্কারক প্রস্তুতিতে। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ছক তোমাদের জন্য, সেটা হচ্ছে এনজাইম ও কোএনজাইমের মধ্যে পার্থক্য। সো এনজাইম আমরা জানি মূলত এটা আসলে একটা প্রোটিন অংশ, আর কোএনজাইম হবে অপ্রোটিন অংশ। এখন দেখো এনজাইমের যে ভরের কথা বলা আছে সেটা হচ্ছে 12,000 থেকে 10 লাখ পর্যন্ত, কিন্তু তোমরা যদি সংখ্যাগুলোর জন্য মিক্স আপ বা গোলায় না ফেলো সেটার জন্য এটাকে সংক্ষেপ করে নিবা, অর্থাৎ 12K মানে 1K বা কিলো ইকুয়াল টু, আশা করি তোমরা জানো যে 1000, সো 12K থেকে 10 লাখ ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন। সো এটা মনে রাখার চেষ্টা করবা। আর কোএনজাইমের মূলত হচ্ছে 500 ডাল্টনের কাছাকাছি। এককটা খেয়াল রাখবা, এটা কিন্তু ডাল্টন, গ্রাম বা মিলিগ্রাম এরকম কোনো কিছুই না। তো দেখো এনজাইম কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। আমরা বিভিন্ন যে রিয়াকশন বা বিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল। কিন্তু কোএনজাইম নামটা শুনেই তোমরা আশা করি বুঝতে পারছো, যেরকম কো-ওয়ার্কার অর্থাৎ আরেকজনের সহযোগিতায় কাজ করে, ঠিক তেমনিভাবে কোএনজাইমও কিন্তু এনজাইমের সাথে মিলে কাজ করতেছে। এটা কখনোই স্বতন্ত্রভাবে কাজ করতে পারতেছে না। এবং এনজাইম কিন্তু 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিনষ্ট হয়ে যায়, বাট কোএনজাইমের তাপ সহনীয়তা আরও অনেক বেশি হয়ে থাকে। এরপর দেখো আছে যে এটি ডায়ালাইসিস করা যায় না, এনজাইমকে ডায়ালাইসিস করা যায় না, কিন্তু কোএনজাইমকে ডায়ালাইসিস করা যায়। এর পরবর্তীতে আছে যে কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, কোনো ভিটামিনই এনজাইম হিসেবে কাজ করে না, কেননা মূলত ভিটামিন তো প্রোটিন না, মানে ভিটামিন তো মেনলি আসলে প্রোটিন হিসাবে কাজ করতেছে না। এইখানে আমরা প্রোটিনকেই মূলত আসলে এনজাইম হিসাবে বিবেচনা করতেছি। এবং যেটা আমাদের কোএনজাইম আছে, কোএনজাইমের ক্ষেত্রে কিন্তু ভিটামিন আসলে একটা কোএনজাইম হিসেবে খুব ভালো একটা কোএনজাইম হিসেবে কাজ করতে পারে। এবং এনজাইমের উদাহরণগুলো আশা করি তোমরা জানো, এবং কোএনজাইমের উদাহরণের ক্ষেত্রে আমি বলে আসছিলাম পূর্ববর্তী সময়ে যে আসলে এইটার ক্ষেত্রে তোমাদের যে ইংলিশ কয়েকটা লেটারে যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে, সো সেইগুলো আসলে সাধারণত কোএনজাইম হয়ে থাকে।